ওয়েলকাম টু কম্পিউটার অফিসিয়াল স্কুল, সঠিক জায়গা সঠিক শিক্ষা। আমি আশা করব আপনারা সবাই ভালো আছেন। আজ আমাদের মাইক্রোসফট অফিস এক্সেলের প্রথম ক্লাস। আজ আমরা জানবো মাইক্রোসফট অফিসের সবথেকে বেশি ব্যবহৃত প্রোগ্রাম মাইক্রোসফট এক্সেল। তার মধ্যে যে বিষয়গুলো থাকছে, ১ নম্বর মাইক্রোসফট এক্সেল কি এবং এটি কি কাজে ব্যবহার। ২ নম্বর যেটা থাকছে, আমাদের সকলকে ৭টি পয়েন্ট মনে রাখতে হবে, আর এই ৭টি পয়েন্ট বলে দেবে আপনি বেসিক নাকি অ্যাডভান্স শিখছেন। ৩ নম্বর পয়েন্ট, মাইক্রোসফট এক্সেলের আপনার জন্য কোন ভার্সন শেখা ঠিক হবে। তো ছোট্ট একটা ইন্ট্রোর সঙ্গে আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে আসি। আমরা ইতিমধ্যে কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি, আর আমাদের প্রথম কোশ্চেন ছিল মাইক্রোসফট এক্সেল কি এবং এটি কি কাজে ব্যবহার হয়। মাইক্রোসফট এক্সেল হচ্ছে মাইক্রোসফট কর্পোরেশনের একটি জনপ্রিয় ইলেকট্রনিক স্প্রেডশিট অ্যানালাইসিস প্রোগ্রাম। এই প্রোগ্রামটির দ্বারা অনায়াসে বিভিন্ন চ্যাট ম্যাপ তৈরি সহ বড় বড় অঙ্কের ফলাফল তৈরি করা যায়। এছাড়াও রিগাল শিট, স্যালারি শিট সহ বিভিন্ন অফিসিয়াল হিসাব খুব দ্রুত সম্পূর্ণ করা যায়। এক্সেল প্রোগ্রামের প্রতিটি ফাইল বা ওয়ার্কশিটের জন্য একাধিক শিট ওপেন করা হয়ে থাকে। প্রতিটি শিটে ৬৫,৫৩৬টি রো এবং ২৫৬টি কলম রয়েছে। রো এবং কলম উভয় মিলিত হয়ে যে ঘর তৈরি হয় তাকে সেল বলা হয়। এক্সেলের মধ্যে কার্সরকে সেল পয়েন্টার বলে। যে পেজে কাজ করা হয় তাকে অ্যাক্টিভ পেজ বলা হয় এবং সম্পূর্ণ শিটকে ওয়ার্কশিট বলা হয়। মাইক্রোসফট এক্সেল শিটে প্রস্থের দিকে ঘরকে রো বলে এবং দৈর্ঘ্যের দিকে ঘরকে কলম বলা হয়। এবং আপনারা যদি লেটেস্ট ভার্সন এখন ইউজ করতে থাকেন তাহলে ৬৫,৫৩৬টি রো এবং ২৫৬টি কলম, যেটা বলেছি আমি, তার থেকেও আপনারা অধিক পেয়ে যাবেন। আমাদের ২ নম্বর পয়েন্ট, আমাদের সকলকে ৭টি পয়েন্ট মনে রাখতে হবে, আর এই ৭টি পয়েন্ট বলে দেবে আপনি বেসিক নাকি অ্যাডভান্স শিখছেন। ১ নম্বর বিষয়, আমরা উপরের ফাংশনগুলো সম্পর্কে জানব। উপরে টোটাল ফাংশনগুলো বিষয়টিকে বলা হয় রিবন। রিবনের মধ্যে বিভিন্ন ট্যাব আছে। গ্রুপ এবং অপশান ব্যবহার করে তা ওয়ার্কশিটে অ্যাপ্লাই করে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামের কাজ সুন্দরভাবে সম্পূর্ণ করা হয়ে থাকে। ২ নম্বর বিষয়টি ওয়ার্কশিট বলা হয়। সাধারণ যে শিটে কাজ করা হয়ে থাকে সেটাকে বলা হয় অ্যাক্টিভ পেজ। যদি একাধিক শিট নিয়ে কাজ করতে চান তাহলে শিট 2, শিট 3-তে ক্লিক করলে একসাথে 2 বা 3টি শিট অ্যাক্টিভ থাকবে। যদি আরও শিট প্রয়োজন হয় তাহলে শিট 3 এর পাশে যে অপশান অর্থাৎ ইনসার্ট ওয়ার্কশিটে যতবার ক্লিক করবেন ততগুলো ওয়ার্কশিট চলে আসবে। প্রয়োজন অনুসারে যখন যে শিটে কাজ করবেন ঠিক তখনই সে শিটে ক্লিক করলে তার সামনে শো মানে অ্যাক্টিভ হয়ে চলে আসবে। ৩ নম্বর বিষয়টিকে বলা হয় নেম বক্স। সাধারণ যে সেলটিকে সিলেক্ট করা হয় সে সেলটি কোন রো এবং কোন কলমে আছে নেম বক্সে নির্দেশ করে। অথবা নেম বক্সে প্রয়োজনীয় রো এবং কলমের নাম লিখে সেলকে সিলেক্ট করা যায়। ৪ নম্বর বিষয়টিকে বলা হয় ফর্মুলা বক্স। সেলের মধ্যে কোনো কিছু লেখা হলে ফর্মুলা বক্সে তা নির্দেশ করে, আবার সংরক্ষণও করে। অর্থাৎ সেলকে সিলেক্ট করে ফর্মুলা বক্সে লিখলে তা ওই সেলের জন্য সংরক্ষণ হয়। এছাড়াও বিভিন্ন গাণিতিক সূত্র ফর্মুলা বক্সে লিখে সিলেক্ট করা সেলের জন্য ব্যবহার করা যায়। ৫ নম্বর বিষয়টি কলম বলা হয়। ওয়ার্কশিটের প্রতিটি অ্যালফাবেট দ্বারা কলম নির্দেশ করা হয়েছে। সাধারণ উপর থেকে নিচ মানে দৈর্ঘ্যের দিকে ঘরকে বলা হয় কলম। ৬ নম্বর বিষয়টি রো বলা হয়। ওয়ার্কশিটের প্রতিটি নাম্বারিক মানে সংখ্যা দ্বারা রো নির্দেশ করা হয়েছে। সাধারণ বাম দিক থেকে ডান দিক মানে প্রস্থের দিকে ঘরকে বলা হয় রো। ৭ নম্বর বিষয়টিকে সেল বলা হয়। সাধারণ কলম এবং রো উভয় মিলিত ঘরকে বলা হয় সেল। মাইক্রোসফট এক্সেল আপনার জন্য কোন ভার্সনটা শেখা ঠিক হবে। যদি আপনি শুরু থেকে এক্সেল শিখতে চান, এখানে মেন হলো ফর্মুলা এবং প্র্যাকটিক্যাল কাজ। এখানে এমন কিছু ফর্মুলা নেই যেটা 2003-এ কাজ করবে আর 2021 বা 22 বা লেটেস্টে কাজ করবে না। আমি আপনাকে সাজেস্ট করব আপনি পুরানো ভার্সনে শিখুন, শিখতে পারবেন ভালো, ঝামেলা কম। শিখে গেলে নতুন ভার্সনে কাজ করুন, সময় বেঁচে যাবে, শেখার আগে ঠিক নয়। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ, আর আমার নেক্সট ভিডিও আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।